হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব বাচ্চাদের খিদেটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, বাচ্চাদের ঘুমটাকে আমরা কিভাবে বাড়াতে পারি। তো বাচ্চাদের খিদে ও ঘুম কিভাবে আমরা বাড়াতে পারি সেই সম্পর্কিত অনেক ইনফরমেশন আজকের ভিডিওটিতে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট নিয়ে। দেখুন, এইটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। বাচ্চারা যদি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো বা ফিজিক্যাল মুভমেন্ট গুলো যদি তাদের বয়স অনুযায়ী ঠিক মতো করে তাহলে কিন্তু অবশ্যই তাদের খিদে চাহিদা হবে এবং তাদের খিদে পাবে এবং তারা ঠিক টাইম মতো ঠিকই খেয়ে নেবে। এছাড়া বাচ্চাদের ঘুমটাও কিন্তু ঠিক মতো হবে। তো বয়স অনুযায়ী ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট কিরকম হতে পারে? দেখুন, ফার্স্ট 6 মান্থ পর্যন্ত মানে প্রথম 6 মাস পর্যন্ত বাচ্চার কিন্তু টামি টাইমটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো বাচ্চাকে কিন্তু টামি টাইম করাতে হবে রেগুলারলি এবং নিয়ম করে। টামি টাইম করালে কিন্তু বাচ্চার পেটের গ্যাসটা বের হয়ে যাবে এবং বাচ্চার দুধটা কিন্তু হজম হবে। এবং যেহেতু দুধটা হজম হচ্ছে, বাচ্চার গ্যাস ফর্ম হচ্ছে না, সেহেতু কিন্তু বাচ্চা ঠিক টাইম মতো কিন্তু খেতে চাইবে, বাচ্চার খিদেটা কিন্তু পাবে। এবং বাচ্চা যখন পেট ভরে খাচ্ছে টাইম দিয়ে তখন কিন্তু বাচ্চা ঠিক মতো ঘুমোবে। তো এইগুলো ফার্স্ট 6 মান্থ পর্যন্ত বাচ্চাদেরকে আমরা টামি টাইমটা ঠিক মতো করাবো। এরপরে বলি 6 মান্থ থেকে কিন্তু বাচ্চা বসতে পারে। সুতরাং বাচ্চা যখন বসতে পারে তখন বাচ্চা বসে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্টটা করতে পারে সেই বিষয়ে আমাদের নিশ্চয়তা দিতে হবে। যেমন বাচ্চা বসে যেন একটু খেলাধুলা করতে পারে, সেই জন্য বাচ্চার সামনে একটু খেলনা রাখতে হবে এবং চেষ্টা করবেন একটু দূরে দূরে রাখতে। তাহলে হবে কি, বাচ্চা হাত বাড়িয়ে এসে খেলনাটা নেবে, এতে করে কিন্তু তার বডিটা মুভ করবে এবং এই যে তার বডি মুভমেন্ট হচ্ছে এবং বাচ্চা খেলনা নিয়ে খেলা করছে, এতে করে কিন্তু তার মাসলগুলো নড়াচড়া করবে এবং তার অ্যাক্টিভিটি হবে, তার মুভমেন্ট হবে এবং এটা কিন্তু বাচ্চার খিদের চাহিদাটাকে বাড়াবে। এবং এটা যদি আপনি বয়স অনুযায়ী বাচ্চাকে করান তাহলে কিন্তু বাচ্চা ঠিক টাইম মতো খাবে, বাচ্চার খিদে পাবে এবং বাচ্চা ঠিক মতো ঘুমাবে। এরপরে বলি 9 মাস বয়সী বাচ্চা কিন্তু দেখা যায় যে হামাগুড়ি দিতে পারে। তখন কিন্তু অবশ্যই আমরা গার্ডিয়ানরা বাচ্চাদেরকে হামাগুড়ি দেওয়াবো। আপনি বাসার মধ্যে একটু ফ্রি স্পেস করে দেন যেন বাচ্চা হামাগুড়ি দিতে পারে। আপনি ফ্লোরে একটু ফ্রি স্পেস করে দেন যেন বাচ্চা হামাগুড়ি দিয়ে খেলতে পারে। যাদের ফ্লোরের ব্যবস্থা নেই তারা একটু পাটি বা মাদুর বিছিয়ে দেন, বিছানা চাদর বিছিয়ে দেন, সেটার উপরে বাচ্চা যেন মুভ করতে পারে, বাচ্চা যেন হামাগুড়ি দিতে পারে। এক রুম থেকে অন্য রুমে যেন বাচ্চা মুভ করতে পারে এবং বাচ্চার এই হামাগুড়িটাকে কিন্তু এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে এবং আপনি সাথে নিয়ে কিন্তু বাচ্চাকে হামাগুড়িটা দেওয়াবেন। এটা কিন্তু বাচ্চার ফিজিক্যাল মুভমেন্টটা করাবে এবং বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াবে এবং বাচ্চার ক্যালোরি বার্ন হবে। এবং বাচ্চা যখন ক্যালোরি বার্ন হবে বাচ্চা কিন্তু পরবর্তী মিলের সময় ঠিকই তার খিদে পাবে এবং সে খেয়ে নেবে। 1 বছর বয়সী বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্টটা কিরকম হবে? দেখুন, 1 বছর বয়সে বাচ্চা কিন্তু দেখা যায় দাঁড়াতে পারে এবং 1.5 বছর বয়সে কিন্তু বাচ্চা দৌড়াতে পারে। তো এই যে 1 বছর এবং 1.5 বছরের মাঝখানে কিন্তু এই মাঝামাঝি সময়টাই কিন্তু বাচ্চা হাঁটতে শিখতে পারে। বাবা এবং মাকে বলছি আপনারা দুজনেই কিন্তু বাচ্চাকে ধরে ধরে হাঁটাবেন, হাত ধরে ধরে হাঁটাবেন। যখন সে পুরোপুরি হাঁটাটা শিখে যাবে এবং একটু দৌড়াদৌড়ি করতে শিখবে তখন তাকে একদম পার্কে নিয়ে চলে যান, তাকে ছেড়ে দিন, সে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, ছুটোছুটি করবে এবং এতে করে কিন্তু তার ফিজিক্যাল মুভমেন্টটা খুব সুন্দরভাবে হবে। চেষ্টা করবেন বাসার পাশে বা একটু দূরেও যদি পার্ক থাকে সেখানেও যেন আপনি একটু সময় করে সেখানে নিয়ে যান। বাচ্চাদেরকে ছেড়ে দিবেন, তারা একদম দৌড়াদৌড়ি করবে, খুব হ্যাপিলি তারা মুভ করবে এবং এতে করে কিন্তু তাদের সার্বিক বিকাশটা খুব সুন্দরভাবে হবে। একদিকে তাদের মেন্টাল হেলথটা খুব ভালো থাকবে, মানে মানসিক স্বাস্থ্যটা খুব ভালো থাকবে, অন্যদিকে কিন্তু তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে। এবং দেখা যাবে এই যে বাচ্চা দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, ছুটোছুটি করছে, এতে করে তাদের ক্যালোরিগুলো বার্ন হবে এবং তারা পরবর্তী মিলের আগে কিন্তু ঠিকই খেতে চাইবে, তাদের কিন্তু খিদে চাহিদা হবে এবং তারা কিন্তু খেতে চাইবে। এবং যখন তাদের এই যে ক্যালোরি বার্ন হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা রাতে টাইমলি পরিমিত পরিমাণে ঘুমোবে। তো আপনার বাচ্চার বয়স যদি 3 থেকে 6 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা মিনিমাম 3 ঘন্টা খেলাধুলা করছে কিনা। অবশ্যই কিন্তু 3 ঘন্টা যেন খেলাধুলা করে মিনিমাম, সেটা আপনাকে এনশিওর করতে হবে, কিন্তু তার জন্য নিডেড। এছাড়া আপনার বাচ্চার বয়স যদি 6 বছর প্লাস হয়ে থাকে, মানে 6 বছর থেকে যে বড় বাচ্চারা রয়েছে তাদের চেষ্টা করবেন দৈনিক যেন 1 ঘন্টা মিনিমাম তারা খেলতে পারে, এর থেকে কম যেন না হয় এবং এর থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই। বাচ্চারা যত খেলবে তত কিন্তু তাদের জন্য ভালো। খেলাধুলার বেনিফিট বলে কিন্তু শেষ করা যাবে না, খেলাধুলার কিন্তু অনেক বেনিফিটস রয়েছে। বাচ্চারা যত খেলবে তত কিন্তু তাদের জন্য ভালো, এটা কিন্তু বাবা মা হিসেবে অবশ্যই আপনারা এনশিওর করবেন। সুতরাং বাচ্চা যখন অটোমেটিক্যালি অনেক বেশি খেলাধুলা করবে তখন কিন্তু তাদের খিদে চাহিদা হবে এবং তারা খেতে চাইবে এবং অটোমেটিক্যালি তারা কিন্তু টাইমলি ঘুমাবে।
তো বাচ্চার খিদে বাড়ানোর জন্য আমরা আর কি কি করতে পারি? দেখুন, বাচ্চাকে সারাদিনে আপনি যতবার খাওয়ান, মানে মনে করুন যে আপনি 3 বার খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে 3টা যদি মেইন মিল হয়ে থাকে, অবশ্যই চেষ্টা করবেন একটা নির্দিষ্ট রুটিন সেট করতে, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে যেন বাচ্চাকে খাওয়ান। আর যদি আপনি 5 বার খাওয়ান, দেখা যাবে হয়তো আপনি 3 বার মেইন মিল দিচ্ছেন, 2 বার স্ন্যাক্স দিচ্ছেন। তো এই যে 2 বার স্ন্যাক্স এবং 3 বার মেইন মিল, এই মিলগুলোর মাঝখানে অ্যাটলিস্ট 2 আওয়ার্স আপনি গ্যাপ রাখবেন, মানে 2 ঘন্টা গ্যাপ রাখবেন। একটা খাবারের পরে আরেকটি খাবার খাওয়ানোর মাঝখানে অবশ্যই যেন 2 ঘন্টা গ্যাপ থাকে। এই যে গ্যাপটা, এটা কিন্তু বাচ্চার আগের খাবারটা ডাইজেস্ট করার জন্য একটু টাইম দেওয়া। তো বাচ্চা প্রথমে যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু হজম হতে 2 ঘন্টা সময় লাগে। তো চেষ্টা করবেন সবসময় এক খাবার থেকে আরেক খাবার খাওয়ানোর মাঝখানে 2 ঘন্টা টাইম দিতে। বাচ্চার খিদে বাড়ানোর জন্য আরেকটি টিপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে টাইম টু টাইম বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী, কৃমি হোক বা না হোক। দেখুন, কৃমি যদি বাচ্চার পেটে থাকে বা কৃমি যদি হয়, তাহলে কিন্তু বাচ্চার খিদে পাবে কিন্তু তার ওয়েট গেইনটা হবে না। সুতরাং বাচ্চাকে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন যেন বাচ্চার খিদেটা পায় এবং বাচ্চা যেন হেলদি ভাবে ওয়েট গেইন করে। তো বাচ্চাদের খিদেটা যেন ঠিক মতো পায়, সেজন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে বাচ্চার পেট ঠিক মতো পরিষ্কার হচ্ছে কিনা, পেটটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে কিনা। তো এই বিষয়টা বাবা মা হিসেবে কিন্তু অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেখুন, আপনার বাচ্চাকে যখন থেকে সলিড ফুড স্টার্ট করবেন 6 মান্থ প্লাস থেকে, তখন যদি আপনার কাছে মনে হয় যে বাচ্চার পেটটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, বাচ্চার একটু কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই আপনি ফাইবার জাতীয় শাকসবজি এবং ফলমূল অ্যাড করে দিবেন। বাচ্চার খাদ্য তালিকায় এই খাবারগুলো অ্যাড করুন যেগুলো আমি বলবো, যেমন পাকা পেঁপে, তারপর বেল, খেজুর, সবেদা। এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের পেট পরিষ্কারের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করে। ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। অনেক বাবা মাই করেন কি, বাচ্চাদেরকে খাবারের পরে জোয়ান চিবোতে বলেন। জোয়ানটা খাবার ডাইজেস্ট করে, মানে খাবারটা সুন্দরভাবে হজম করে। এটা আমি পার্সোনালি প্র্যাকটিস করি না, সুতরাং আমি আপনাদেরকে ফলো করতে বলবো না। জাস্ট এই ইনফরমেশনটা আমি জানতাম, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটি খুব সুন্দর টিপস রয়েছে। দেখুন, সকালবেলা যখন আপনি আপনার বাচ্চাকে পানি খাওয়াবেন, তখন চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি খাইয়ে দিতে, এবং বিকেলবেলা যখন পানি খাওয়াবেন তখন চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি খাইয়ে দিতে। এই যে কুসুম গরম পানিটা খাওয়ালেন, এতে করে কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হবে না, বাচ্চার খাবারটা সহজেই ডাইজেস্ট হবে এবং বাচ্চার পেটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে পেট পরিষ্কার করবে এই কুসুম গরম পানি। একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রত্যেকটি বাবা মায়েরই জানা উচিত। দেখুন, আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা দীর্ঘদিন ধরে একটু অসুস্থ রয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা একটু হাই পাওয়ারের ওষুধ খাচ্ছে, একটু মেডিসিন নিচ্ছে, অথবা তার নেবুলাইজার নিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার বাচ্চার কিন্তু খাবারে রুচি থাকে না, সে কিন্তু ঠিক মতো খায় না এবং তার খিদেটা কিন্তু অত বেশি পায় না, বা খিদে ফিল হলেও সে খেতে ইচ্ছুক নয়। তো সেই রকম যদি দেখেন এবং অনেকদিন যদি টানা এইভাবে চলতে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ এই যে দীর্ঘদিন যদি বাচ্চা এইভাবে চলতে থাকে বা বেশ কিছুদিন যদি বাচ্চা এভাবে না খেয়ে থাকে বা অল্প কিছু কিছু খাবার খেয়ে থাকে, তাহলে এই যে খাবার থেকে যে আমরা ভিটামিনস এবং মিনারেলস গুলো পাই, সেগুলো কিন্তু ডিফিসিয়েন্সি হয়ে যাবে, মানে সেগুলোর অভাব বোধ হবে বাচ্চার শরীরে। এবং যখন এই ভিটামিনস এবং মিনারেলস এর অভাব হবে বাচ্চার শরীরে, তখন কিন্তু সে খুব দ্রুত রিকভার করবে না এবং সে কিন্তু সব দিক দিয়ে কিন্তু উইক ফিল করবে, দুর্বল ফিল করবে। সুতরাং চেষ্টা করবেন বাচ্চা যদি এই অবস্থায় থাকে, অবশ্যই আপনি বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন বা শিশু বিশেষজ্ঞ রয়েছেন বা আপনি যে ডক্টরের কাছে যান, তার পরামর্শ নিতে। এছাড়াও বাচ্চার খিদেটা এবং ঘুমটা যেন ঠিক মতো পায়, সেজন্য কিছু বিষয় আপনাকে অবশ্যই মানতে হবে। যেমন বাচ্চাদেরকে জাঙ্ক ফুড দেবেন না, কেননা জাঙ্ক ফুডে কিন্তু অনেক বেশি লবণ থাকে, চিনি থাকে, ক্যালোরিজ থাকে এবং জাঙ্ক ফুডটা কিন্তু বাচ্চাদের টেস্টটাকে নষ্ট করে দেয়। বাচ্চারা দেখা যায় তখন হোমমেড খাবারটা অত বেশি খেতে চায় না। যখন সে হোমমেড খাবারগুলো খেতে চায় না এবং খায় না, তখন কিন্তু দেখা যায় যে আমরা হোমমেড যে খাবারগুলো খাই সেগুলোতে যে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে, সেগুলো কিন্তু বাচ্চাদের শরীরে অত বেশি ঢোকে না। এবং যখন এই ভিটামিনস এবং মিনারেলস গুলো ঢোকে না, তখন কিন্তু বাচ্চাদের স্লিপ হ্যাম্পার হয়, মানে বাচ্চাদের ঘুমোতে অসুবিধা হয়। সুতরাং চেষ্টা করবেন আপনার বাচ্চাকে অবশ্যই যেন জাঙ্ক ফুডটা না দেওয়া হয়। আরেকটি বিষয় আমরা হয়তো সবাই জানি যে আমরা বড়রা কিন্তু বাচ্চাদেরকে চকলেটস দিয়ে থাকি এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করে চকলেটস, কিন্তু এই চকলেটসের যে ক্যাফিনটা থাকে সেটার কারণে কিন্তু বাচ্চাদের স্লিপ হ্যাম্পার হয়, মানে বাচ্চাদের ঘুমের অসুবিধা হয়। সুতরাং আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা ঠিক মতো ঘুমোচ্ছে না, তার ঘুমের অসুবিধা হচ্ছে, স্লিপ হ্যাম্পার হচ্ছে, তাহলে বাচ্চাদেরকে কিছুদিন বা সবসময় যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে খুব ভালো। সেরকম ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাদেরকে চকলেটস দিবেন না, অ্যাভয়েড করবেন চকলেটসটা। একদম যদি না পারেন কিছু কিছু দেবেন, বা চেষ্টা করবেন চকলেটসটা অ্যাভয়েড করতে। লাস্ট বাট নট লিস্ট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন। দেখুন, মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন, কেননা মোবাইল ফোন যদি বাচ্চারা দীর্ঘক্ষণ দেখে তাহলে কিন্তু বাচ্চাদের স্লিপ হ্যাম্পার হয়। কেন হয়? কারণ মোবাইল থেকে যে রশ্মিটা বের হয়, মানে যে রেটা বের হয়, সেটা কিন্তু বাচ্চাদের স্লিপ হরমোনকে ডিস্টার্ব করে। সুতরাং চেষ্টা করবেন আপনার বাচ্চাকে যতটা সম্ভব কম মোবাইল ফোন দেবেন। যদি একদমই অ্যাভয়েড করতে পারেন তাহলে খুবই ভালো।
তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করব না। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং অনেক অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবং আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।